কিং স্টাডি চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আর আজকে বিষয়টা হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস। দশম শ্রেণীর যে ইতিহাসটা শুরু করেছি তোমাদের চ্যাপ্টারটার, সেটা যে বলেছিলাম আগে কয়েকটা হয়ে গেছে, সেটা আমরা পড়েছি। এর আগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর পর্ব, এবং তার আগেও আমরা পড়েছি যেটা যে বামপন্থী আন্দোলনে রাজনীতির ভূমিকা। আর আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন। এই অহিংস অসহযোগ পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আমরা এখানে গান্ধীজির মতামত ঠিক দেখতে পাবো। এই অহিংস অসহযোগ আন্দোলন মানেটা কি? এখানে বলতে চাইছে যে সহিংসভাবে, মানে অহিংস আন্দোলনটা আমরা ঠিক পরের কথা পরে আসবো। এখন যেটা বলছি বলার বিষয়, সেটা 1917 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো যে অহিংস অসহযোগ আন্দোলন হচ্ছে। কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, পাঠ্য বই সেখানে দেওয়া আছে যে 1920 খ্রিস্টাব্দে যে লালা লাজপত রায় যে অহিংস অসহযোগ আন্দোলন সেখানে। তো তার আগে আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ যখন হচ্ছে, সেই প্রথম বিশ্বযুদ্ধের পর গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে, এবং সে ভারতে ফিরে এসে কিন্তু এই গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলনটাকে আরও বেশি কী করছে, জোর দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় এর নেতৃত্বে কলকাতায় এই অহিংস অসহযোগ আন্দোলনের যে কংগ্রেস অধিবেশন আছে, এই কংগ্রেস অধিবেশনটা কি আরও জোরদার হয়ে উঠছে। তাছাড়াও আমরা দেখতে পাবো এখানে সেটা 1920 থেকে 21 খ্রিস্টাব্দে ব্যাপী এই গান্ধীজি এই অসহযোগ আন্দোলনটার প্রবল ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। তোমরা সকলেই জানো যে চৌরুচিরা ঘটনাটি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের যে গোরক্ষপুর জেলা আছে, সেই গোরক্ষপুর জেলার উত্তরপ্রদেশে যে চৌরুচিরা ঘটনাটি হয়েছিল, সেখানে আমরা দেখতে পাবো যে হাজার হাজার যে মানুষ বা বিপ্লবী যে খেপে উঠেছিল, সেখানে আমরা দেখতে পাবো ভয়ানক একটা বিপর্যস্ত হয়েছিল, এবং সেখানে 3000টি কৃষক, যেটা কি ক্ষিপ্ত কৃষক কি বলবো, যে থানায় আগুন লাগিয়ে 22 জনকে পুড়িয়ে দেওয়া হয়। এটাই ছিল তোমাদের একটা চৌরুচিরা ঘটনা। এখানে দেখতে পাবো যে এই প্রশ্নটা আসতে পারে তোমাদের যে অহিংস অসহযোগ আন্দোলন আর কোন আন্দোলনে বা চৌরুচিরা ঘটনা কি সমর্থক ছিল? এমসিকিউ বেসে হ্যাঁ, এখানে চৌরুচিরা ঘটনাটি কিন্তু সমর্থক ছিল। উত্তরপ্রদেশে যেটা আমরা বললাম, এই যে চৌরুচিরা ঘটনাটি ঘটেছে, এই চৌরুচিরা ঘটনাটিরই আমরা একটা পাঠ দেখতে পাবো যে হিংসাত্মক যে মর্মাহত ঘটনা, সেটাতে গান্ধীজি 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনটাকে কি করছে, প্রত্যাহার করছে বা ত্যাগ করছে। বলছে এই যে প্রত্যাহার করছে, এই সুভাষচন্দ্র বসু এই আন্দোলনটাকে কি বলছে, পর্বত পাহাড়ের সমান একটা ভুল বলে জটিলতা তর্পা কাছে বলতে চাইছে যে এটা একটা ভুল সিদ্ধান্ত। এই প্রভাবে কৃষক আন্দোলন সারা দেশে একটা সার্থক রূপ লাভ করেছিল। হচ্ছে যে অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের প্রকৃতি ছিল এটা একটি গণ আন্দোলন। গণ আন্দোলন বলতে মানুষের যে বিক্ষোভ আন্দোলন, সেই বিক্ষোভ আন্দোলনকেই বলতে চাইছি। বলছে জওহরলাল নেহরু, এমসিকিউ আসতে পারে যে জওহরলাল নেহরুর যে একটা গ্রন্থ বা জওহরলাল নেহরুর যে আত্মজীবনী, সেই জওহরলাল নেহরুর আত্মজীবনী নাম হলো সেটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। বা প্রশ্নটা আসতে পারে যে ডিসকভারি অফ ইন্ডিয়া যে আত্মজীবনী আছে, সেই আত্মজীবনীটির নাম কি, লেখকে, সেটা হবে জওহরলাল নেহরু। এরপর আমরা জানবো যে এই জওহরলাল নেহরু কি কংগ্রেসের যে রাজনীতি বামপন্থা আছে, সেই কংগ্রেসের রাজনীতির বামপন্থার ক্ষেত্রেও কিন্তু এই আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ফলে কৃষক ও জমিদার মধ্যে একটা মৈত্রী স্থাপন এবং কৃষক স্বার্থে আইন প্রণয়ন, কৃষকদের উন্নয়ন কল্পে যে গ্রাম পঞ্চায়েত, এই সকল শাসক শাসিতের মধ্যে সহযোগিতা গড়ে তোলার ব্যাপারে একটা আপোষমূলক চরিত্র তৈরি হয়েছিল। এরপরে আমি এর আগেও একটা ভিডিও বানাতে গিয়ে বলেছি যে বাবা রামচন্দ্র, তো তিনি হচ্ছেন যে ফৈজাবাদীর বাবা রামচন্দ্র। আমরা দেখতে পাবো যে তিনি উত্তরপ্রদেশেরই একটা রায়বেরিলি বলে গ্রাম আছে, সেই রায়বেরিলি গ্রামে তিনি একজন সন্ন্যাসী হলো। আমরা দেখতে পাবো যে তিনি যে বিদ্রোহের সাথে যে বিপ্লব হচ্ছে, সেই বিপ্লবে কিন্তু যুক্ত হয়ে সেই মানুষদেরকে সমর্থন করছে। সেই কারণে কিন্তু বাবা রামচন্দ্র বিখ্যাত, ঠিকই কথা। কিন্তু এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে
এইখানে আমরা দেখতে পাবো যে অহিংস অসহযোগ আন্দোলন যেটা আছে সেই অহিংস অসহযোগ আন্দোলনে কিন্তু ফৈজাবাদে যে বাবা রামচন্দ্র তিনি এক অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করেন। বলছে অযোধ্যা তালুকে মিথ্যা চুরির অপরাধে অযোধ্যা যে আছে সেখানে মিথ্যা চুরি হয়েছে, সেই তালুকে কি হয়েছে রামচন্দ্রকে গ্রেপ্তার করা হলে কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে। বলছে উত্তরপ্রদেশের সুলতানাপুর, ফৈজাবাদ, তারপরে প্রতাপগড়, রায়বেরিলিতে কৃষকরা জমিদারের বাড়ির ঘর পুড়িয়ে দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। কৃষকদের এটা আমরা দেখতে পাবো যে কৃষকদের একটা বলা যেতে পারে যে কিনা জঙ্গি চরিত্র। বলছে নিয়ন্ত্রণ করতে 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে জওহরলাল নেহরু অযোধ্যা কিষাণ সভা গঠন করে। ঠিক এর আগে আমরা আগেও বলবো যে অহিংস অসহযোগ আন্দোলন পড়তে গিয়ে আমরা পড়বো গুজরাটের যে বারদৌলি আন্দোলন হয়েছিল। এর আগে আমরা খেদা সত্যাগ্রহ পড়েছিলাম, যেটা খেদা সত্যাগ্রহ আমি পরে বলবো, যেটা যে গান্ধীজি কিভাবে ভারতে রাজনীতিতে প্রবেশ করছে এটা পরের কথা পরে। এখন আমরা দেখতে পাবো যে গুজরাটের বারদৌলি, যেটা কি গুজরাটের বারদৌলিতে হচ্ছে, সেখানে কুনবি পড়বো যে মহারাষ্ট্রের যে কৃষকদের। আর এই বারদৌলি সত্যাগ্রহটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এখানে আমরা দেখতে পাবো যে কৃষকদের যে খাজনা কর আছে সেই কৃষকদের খাজনা কর বিরোধী সেটা কিন্তু বারদৌলি পর্বের মধ্যে একটা পড়ছে। এখানে গুজরাটের বারদৌলি কৃষক আন্দোলন আবার এটার অহিংস অসহযোগ আন্দোলনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে বলছে সাধারণ উচ্চ স্তরের সাধারণ মানুষ এবং উচ্চ স্তরের কি বলছে কৃষকের সঙ্গে বহু নারী, যেমন এখানে প্যাটেল দেখতে পাবো, কন্যা মণিবেন এবং মিথুবেন, এবং তাছাড়াও কি আছে সেটা হচ্ছে সারদা মেহতা জমিদারি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে মিলিত হন। এখানকার বর্ধিত একটা খাজনা করে দেওয়া ছিল কত, সেটা হচ্ছে 6.03% সরকার হ্রাস করে। এবং এখানেকার মতো বিহারের গঙ্গা, দ্বারভাঙ্গা, মুঙ্গের ও মধুবনীতে স্বামী বিদ্যানন্দ ও রাজেন্দ্র প্রসাদ কৃষক আন্দোলনকে জমিদার বিরোধী করেছিলেন। পাঞ্জাবে কৃষক আন্দোলনের নেতৃত্ব ছিল, পাঞ্জাবে যে কৃষক আন্দোলন হয়েছে এই পাঞ্জাবে কৃষক আন্দোলনের নেতৃত্ব ছিল তোমাদের সেটা হচ্ছে দেশপ্রেম বলবে কি দেওয়া ছিল কি, সেটা হচ্ছে যে ফজলিল, যেটা কি দেওয়া ছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন ইনস্টিটিউট পার্টি ও শিকন্দের অকালি আন্দোলন। এখানে তোমাদের 2 নম্বর কিংবা 1 নম্বর প্রশ্ন আসতে পারে যে অকালি আন্দোলন কি। এই অকালি আন্দোলনটা কিন্তু একটা অহিংস অসহযোগ আন্দোলনেরই, যে জমিদার যে কৃষকদের পর্বে আছে সেটাই কিন্তু অকালি আন্দোলন পড়ছে। এটা অকালি আন্দোলন আসতে পারে যে অকালি আন্দোলন কি। তারপরে হচ্ছে বাংলার কৃষক আন্দোলনে আমরা এর আগেও জানি যে বীরেন্দ্রনাথ যে শাসমল আছে, যে যিনি দেশপ্রাণ নামে দেশপ্রাণ নামে তাকে আখ্যায়িত করা হয়ে যেতে পারি, সেটাই হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। সেটা হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সুযোগ্য নেতৃত্ব দেয়। এছাড়াও আমরা দেখতে পাবো 1920 খ্রিস্টাব্দে তিনি মেদিনীপুরের চৌকিদার বন্ধ করে ইউনিয়ন বোর্ড হয়েছে যে কি বোর্ড বর্জন আন্দোলন একটা শুরু করছে। এইরকমভাবে বিভিন্ন ধরনের আন্দোলন ঘটতেই থাকছে। আমরা অহিংস অসহযোগ আন্দোলন পর্বে দেখতে পাবো 1918 খ্রিস্টাব্দে গঠন করেন মদন মোহন মালব্যের প্রেরণায় গৌরীশঙ্কর মিত্র, ইন্দ্রনাথ, এরকম বিভিন্ন ধরনের ওই যে নাম সেখানে দেখতে পাবো। এবং কৃষক নেতা বাবা রামচন্দ্র গ্রেপ্তার হলে অনুগামীরা একা আন্দোলন শুরু করছে। তোমাদের এই একা আন্দোলন যেটা কি এটাও গুজরাটে হয়েছিল, এবং এই গুজরাটে যে একা আন্দোলন সেটা মাদারি পাশি করেছিল। এই মাদারি পাশি একা আন্দোলন করার বিষয়টা আমি কিন্তু আলাদাভাবে বলবো, কারণ ছাত্রছাত্রীদের একা আন্দোলন কিংবা একা আন্দোলনের বৈশিষ্ট্য বা একা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিভিন্ন ধরনের প্রশ্ন মাধ্যমিকে এবছর আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা আমি আলাদা ভিডিও করে তোমাদের জানাবো যে একা আন্দোলনটা আসলে কি। এরপর আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে তোমাদের আর কিছু নেই। এখানে আমরা একটা রাম্পা বিদ্রোহ দেখতে পাবো। সেখানে রাম্পা বিদ্রোহ সেটা হচ্ছে আল্লুর সীতারাইয়া যে আল্লু রাজ্য আছে, সেটাই বলছে যে আল্লুরি সীতারাম রাজ্য যিনি আছেন তিনি কৃষক আন্দোলনকে গেরিলা যুদ্ধে পরিণত করছিলেন। এখানে একটা বলার বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীদের ধারণা থাকবেই যে গেরিলা পদ্ধতি আসলে কি। গেরিলা পদ্ধতি হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করা। আসলে যে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করাটা কেমন না, কোনো একটার সাথে একটা যে আক্রমণাত্মক যুদ্ধ চলছে সেখানে গেরিলা পদ্ধতি লুকিয়ে লুকিয়ে মাটির নিচে, আমরা আজকাল টিভিতেই দেখে থাকি যে মাটির নিচে যেমন সৈনিকরা
বন্দুকটা মাটির নিচে রেখে যুদ্ধ করছে সেটাকে আমরা গেরিলা যুদ্ধ বলি, মানে যেটা নিচে শুয়ে যুদ্ধ করে বা কিংবা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে সেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। সেই গেরিলা যুদ্ধতে পরিমাণে আর কৃষক আন্দোলনকে আমরা দেখতে পাবো যে আল্লু সীতারাম রাজ্য যেটা আছে সেটাকে গেরিলা যুদ্ধকে কী করছে, পরিণত করছে। এরপর আমরা আসাম রাইফেলসের সহযোগিতায় দেখতে পাবো মাদ্রাজ সরকার রামপা বিদ্রোহকে, এই যে আসাম রাইফেল সহযোগিতা আছে সেখানে কিন্তু মাদ্রাজ এই রামপা বিদ্রোহকে কী করছে, দমন করছে। দমন করে সীতারাম রাজ্যকে হত্যা করেছিল 1924 খ্রিস্টাব্দে। এরপর আমরা যদি একটু শেষের দিকটা দেখতে পাই যে অসহযোগ আন্দোলন পর্বে মানে কৃষক আন্দোলনের সাথে কীরকম শেষ পরিণতি হয়েছিল, সেখানে দেখতে পাবো যে বামপন্থীরা আমাদের চোখে পড়বে যে এই অসহযোগ আন্দোলনটা কিন্তু বামপন্থীরা এই আন্দোলনটাকে আরও বেশি এই কৃষক আন্দোলনে পরিণত করেছিল। এই সময় কৃষক আন্দোলনে ব্রিটিশ বিরোধী কী করছিল, জাতীয় আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো ভারতের গণ আন্দোলনে এই কৃষকদের ভূমিকা। সবশেষে বলা যায় যেটা 20 শতক আমরা এই সময় কৃষক সভা এবং কিছু আঞ্চলিক সংগঠন কৃষক আন্দোলনকে মানে সবশেষে যে 20 শতক আছে এখানে কৃষক সেবা এবং আঞ্চলিক সংগঠনকে সবচেয়ে বেশি কি প্রেরণা জুগিয়েছিল। এটাই ছিল তোমাদের অহিংস অসহযোগ আন্দোলনে মানে আন্দোলনে কৃষক শ্রেণীর যেটা পর্ব বা কৃষক শ্রেণীর ভূমিকা। এরপর আমি তোমাদের যেটা বোঝাবো পরপর পাঠ, এরপর তোমাদের বোঝাবো আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন শেষ হলে তোমাদের একা আন্দোলন, এরকমভাবে চলতে চলতে আইন অমান্য একা আন্দোলন, এরপর তোমাদের একটা যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের 20 শতকের রাজনীতিদের যেটা আছে সে কৃষক আন্দোলন সেটা একবার বলে দেব এবং তার সাথে দু একটা যদি কোশ্চেন আর আপাতত নেই কিছু আমি একবার দেখে নিই। একা আন্দোলন, এরপর বারদলি সত্যাগ্রহটা একবার জাস্ট ওইটার সাথে বলে দেবো। ভারত ছাড়ো আন্দোলনটা একবার বলতে হবে যে ভারত ছাড়ো আন্দোলন কি এবং তার সাথে আর কিছু নেই, বাস এখানে তোমাদের শেষ হয়ে যাবে। আর কিছু আছে ওয়াকশান, হ্যাঁ আরও বাকি রয়ে গেছে সরি, ওয়াকশান পেনশন পার্টি আছে এবং তাছাড়াও এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস আছে। এগুলো তোমাদের করে আমি শেষ করে দেবো, হয়তো আরও কয়েকটা 5-6টা ভিডিও হবে এরকম পার্ট পার্ট করে, তারপরে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেকেন্ড সামেটিভ আমি কমপ্লিট করে দেবো এই মাসের মধ্যেই।